আসসালামু আলাইকুম গার্দাসলার ওসমানী খেলাফতের পক্ষ থেকে আমি আব্দুল্লাহ আল মানসুর। আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব বাংলাদেশের জনপ্রিয় তুর্কি ড্রামা সিরিজ কুলুস ওসমানের 130 নম্বর ভলিউমের প্রথম ট্রেলার নিয়ে। ইতিপূর্বে 129 নম্বর ভলিউমটি রিলিজ হয়েছে। টান টান উত্তেজনা নিয়ে 129 নম্বর ভলিউমটি সমাপ্ত হয়েছে। তাছাড়া আজকের ভিডিওতে বিগেস্ট কিছু আপডেট থাকবে, ইতিহাস ভিত্তিক কিছু তথ্যও থাকবে। সো আজকের ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করবেন। সম্পূর্ণ ভিডিও নিয়ে ফিরছি ছোট্ট একটি ইন্ট্রোর পর। আজকের ভিডিওটি শুরু করার পূর্বে বলে নিচ্ছি, যারা নাকি আমাদের চ্যানেলে নতুন আছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ট্রেইলারের শুরুতেই দেখানো হয় জর্জ মোজালানকে, অর্থাৎ টেকফুট ভ্যানেসকে। এখানে জর্জ মোজালানকে নিয়ে ইতিহাস আছে, যেটা নিয়ে আমরা ট্রেলার এক্সপ্লেনের পর আপনাদের সাথে কথা বলবো। যাই হোক, যে নাকি তার সৈন্যদেরকে বলছে ওসমান এখানেই আছে, সৈন্যদলকে প্রস্তুত হতে বলো, আমি কোনো ভুল চাই না, শুধুমাত্র বিজয় চাই। তারপরে সিনে দেখানো হয় ওসমান বেকে, যে নাকি সমুদ্রের সাইড দিয়ে তার সৈন্যদল নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং আক্রমণ বলে দৌড়ে আসছে। তারপরে সিনে দেখানো হয় ওসমান বের সৈন্যরা বাইজেন্টাইন সৈন্যদের উপর তীর নিক্ষেপ করছে। তারপরে সিনটি ইয়ানিস শহরে দেখানো হয়, যেখানে ইয়ানিস শহরে সকল জনগণ একত্রিত হয়েছে, ওসমান বেও তার পরিবাররাও একত্রিত হয়েছে। এখানে একটা বিষয় আপনারা ফলো করবেন, এখানে দুইটা পয়েন্ট রয়েছে যা ট্রেলার এক্সপ্লেনের পর আপনাদের সাথে আমি শেয়ার করব। যাই হোক, যেখানে ওসমান বে বলছে আমরা যা বলি তা সবসময় করি। তারপরে সিনটি শিফট হয় বাইজেন্টাইনদের সম্রাট আন্দ্রোনিকোসের দিকে, যে নাকি বলছে প্রথমে এনাগুল, তারপর বিজিলিক, তারপর সেগুত, অতপর কোনিয়া। অর্থাৎ তিনি এমন একটা চক্রান্ত করছে যেখানে পুরো সাম্রাজ্যকে ধ্বংস করে দিবে। যাই হোক, এই বিষয়টা নিয়েও আমরা কথা বলবো, এখানে আন্দ্রোনিকোস কিভাবে আসলো। তারপরে ওসমান বেকে দেখানো হয়, যে নাকি ইয়ানিস শহরে তার সৈন্যদল এবং জনগণকে বলছে আমাদের পূর্বপুরুষ এই জমিতে এসেছিল অথবা এই ভূমিতে এসেছিল, তাদের উদ্দেশ্য ছিল একটি স্বাধীন ভূমি গড়ে তোলা। আজ আমরা সেই স্বাধীন ভূমি গড়ে তুলেছি এবং তা আমরা নিজেদের প্রদেশ হিসাবে তৈরি করেছি, আলহামদুলিল্লাহ। তারপরে সিনে ওসমান বে ও তার অন্যান্য সৈন্যরা বাইজেন্টাইন সৈন্যদের সাথে সাগরের পাড়ে লড়াই করছে, যেটা আমরা 129 নম্বর ভলিউমের শেষ প্রান্তে দেখেছি। সেটা হচ্ছে সেই লড়াইয়ের কিছু সিন। পরের সিনটি শিফট হয় জর্জ মোজালানের দিকে অথবা টেকফুট ভ্যানেসের দিকে। এখানে একটা যোগসূত্র আছে যেটা আমরা আপনাদেরকে বলবো, আগেও বলেছি এখনও বলছি, একটু ধৈর্য ধরেন। যেখানে জর্জ মোজালান বলছে আমরা এখানে এসেছি যুদ্ধ করার জন্য এবং সেনাবাহিনীও এসেছে যুদ্ধ করার জন্য, অতএব আমরা এখানে যুদ্ধ করব। এখানে একটা বিষয় ক্লিয়ার হচ্ছে যে হয়তোবা তারা যখন দেখতে পাচ্ছে যে ওসমান বে তাদেরকে খুব ভালোভাবে আক্রমণ করতে যাচ্ছে, ওসমান বের এই অতর্কিত হামলার কারণেও একটি রহস্য রয়েছে, যেটা আমরা আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। আজকের ভিডিওটা কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে হবে এবং ভিডিওটা একটু দীর্ঘ হবে। সূত্র অনুসারে যেহেতু এটি কুলুস ওসমানের 130 নম্বর ভলিউম, তার পাশাপাশি সিজন 4-এর সর্বশেষ ভলিউম হতে চলছে, অতএব আমরা আপনাদেরকে বিগেস্ট কিছু তথ্য এবং আপডেট দিয়ে থাকবো ইনশাল্লাহ, যাতে করে পুরো সিরিজের সকল কিছু আপনি খুব সহজেই ধরতে পারেন। যাই হোক, যেটা আমরা বলতেছিলাম, হয়তোবা তার সৈন্যদলরা সেরকমভাবে প্রস্তুতি ছিল না, ওসমান বের অতর্কিত হামলায় তারা তাদেরকে গুছিয়ে উঠাতে পারছিল না, যার ফলে কোনো সেনাপতি জর্জ মোজালানের কাছে এই কথা বলে যে আমরা এই যুদ্ধটা স্থগিত করি অথবা পিছু হেঁটে যাই। যার ফলে টেকফুট ভ্যানেস অথবা যাকে আমরা এখন জর্জ মোজালান হিসাবে চিনি, যাই হোক এই মোজালান নামটা কেন আসলো সেটা নিয়েও কথা হবে। তো তিনি হয়তো বলেছেন যে আমরা এখানে যেহেতু যুদ্ধ করতে এসেছি, তো যুদ্ধ ছাড়া আমরা এখান থেকে যাব না। তারপরে সিনটি শিফট হয় ইয়ানিস শহরে, যেখানে আমরা আগেও বলেছি ওসমান বে জনগণদেরকে উদ্দেশ্য করে কথা বলছেন, যেখানে তারপর ওসমান বে বলছে এখন আমার নামে খুতবা পাঠ করা হবে, এখন থেকে আমরা একটি স্বাধীন প্রদেশ। যাই হোক, তারপরে সিনটি দেখানো হয় ওসমান বে ও তার দুই ছেলে ওরহান বে এবং আলাউদ্দিন বেকে নিয়ে তার পিতা আর্তুগুল গাজীর কবরস্থানের সামনে উপস্থিত হয়েছে এবং তারা বেদেরকে যেভাবে সম্মান প্রদান করে ঠিক সেভাবেই সম্মান প্রদান করছে। এখানেই ছিল 130 নম্বর ভলিউমের ট্রেলারটি। এখন আলোচনা করব বিগেস্ট কিছু পয়েন্ট নিয়ে। তার পূর্বে বলে নিচ্ছি, এই যে আমরা যুদ্ধটা দেখছি জর্জ মোজালানের সাথে ওসমান বের যুদ্ধ, এটা একটি ঐতিহাসিক যুদ্ধ, যে যুদ্ধটি
বাফিয়াস নামে পরিচিত। যেই যুদ্ধটি 27 জুন 1302 অথবা 1304-এ যুদ্ধটি সংগঠিত হয়েছে। এই যুদ্ধের দুইজন সেনাপতি ছিল, একজন ছিল জর্জ মোজালন এবং দ্বিতীয়জন ছিল বাইজেন্টাইন সম্রাট অ্যান্দ্রোনিকস। যাই হোক, এখানে অ্যান্দ্রোনিকসের নাম কেন আসলো সেটা নিয়েও কথা বলবো। তবে জর্জ মোজালন ইতিহাসের মতে জানা যায় তিনি 4000 সৈন্য নিয়ে ওসমান বের সাথে যুদ্ধ করতে এসেছিল। তবে পথিমধ্যে ওসমান বে 2500 থেকে 3000, কোনো ইতিহাসবিদের মতে 2000 সৈন্য তিনি পথিমধ্যেই ধ্বংস করে ফেলেন, যেটা আমরা দেখেছিলাম ওসমান বে বিভিন্ন ফাঁদে বিভিন্ন সৈন্যদেরকে আক্রমণ করে। অতঃপর জর্জ মোজালন 2000 সৈন্য অথবা 2500 সৈন্য নিয়ে ওসমান বের সাথে প্রাথমিক লড়াই করেন এবং সেই যুদ্ধে তারা ফিরে আসেন, যার ফলে ওসমান বে খুব সহজেই তাদের সাথে যুদ্ধ জয় হয় এবং নিজের একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করে দেয়। তারপরেও আরও ইতিহাস রয়েছে। পরবর্তীতে যখন জর্জ মোজালন অথবা টেকফুট ভ্যানেলেস সেই যুদ্ধে হেরে যায়, তখন স্বয়ং বাইজেন্টাইন সম্রাট অ্যান্দ্রোনিকস 10,000 সৈন্য নিয়ে ওসমান বের সাথে মোকাবেলা করে, যে মোকাবেলাটি বিথিনিয়া নামক একটি জায়গায় হয়। সেই সময় ওসমান বের সৈন্য ছিল 5000। বিথিনিয়া নামক এই জায়গায় ওসমান বের সাথে যুদ্ধের ফলে অ্যান্দ্রোনিকস খুব ভালোভাবে ওসমান বের কাছে পরাজয় হয় এবং তারা পিছু হেঁটে যায় এবং বিথিনিয়াস ওসমান বের দখলে চলে আসে। এটা ছিল বাফিয়ার যুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস। যাই হোক, বাফিয়ার যুদ্ধের যেই পরিস্থিতি দেখা যাচ্ছে, যেখানে অ্যান্দ্রোনিকস এখন যুদ্ধের পরিস্থিতি নিয়ে নতুনভাবে আগাতে চাচ্ছে। আমরা সিজন 1-এ দেখেছিলাম যেভাবে সিজন 1 শেষ হয়েছে এবং সিজন 2 যেভাবে শুরু হয়েছে এনাগুল দুর্গ জয় করার পূর্ব মুহূর্ত নিয়ে, ঠিক সম্ভবত সিজন 5-ও এভাবে শুরু হতে পারে। যাই হোক, এখন আমরা আপনাদের সাথে কথা বলবো জর্জ মোজালনকে নিয়ে। জর্জ মোজালন ইতিহাসে কেমন ছিলেন, তার আকার আকৃতি নিয়ে ইতিহাসবিদ এবং তথ্য অনুসারে বলা যায় তার বড় বড় চুল ছিল। তবে এখানে যদি আমরা টেকফুট ভ্যানেলেসকে দেখি, তার কিন্তু সেটা নেই। যাই হোক, পরিচালক তাকে জর্জ মোজালন বানিয়ে দিয়েছে এই কারণে যে সম্ভবত তিনি কোনো নতুন মেম্বারকে সিরিজে ঢোকাতে চাচ্ছিলেন না। তাছাড়া টেকফুট ভ্যানেলেস শীঘ্রই এসেছে এবং তাকে যদি একটা সেকেন্ড ক্যারেক্টার দেওয়া হয় তাহলে সেটা খারাপ দেখা যাবে এবং দর্শকরাও সেটা নিতে পারবে না। যার ফলে 129 নম্বর প্রথম ট্রেলার এবং দ্বিতীয় ট্রেলার, দোনো ট্রেলারের মধ্যেই কিন্তু খ্রিস্টানদের গির্জাকে দেখানো হয়েছে, যেখানে টেকফুট ভ্যানেলেস উপস্থিত ছিল। এই যে টেকফুট ভ্যানেলেস এখানে গিয়েছে, এটা এত ব্রিগেস্টভাবে হাইলাইট করার উদ্দেশ্য হচ্ছে যে তার সম্পূর্ণ নাম এবং পদবি সব কিছুই চেঞ্জ করে ফেলছে এবং ইতিহাসের একজন নতুন সৈন্যকে দেখানো হচ্ছে এখানে। যাই হোক, এটা আপনারা যারা সিরিজ দেখেছেন তারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন, যেখানে তিনি গির্জা থেকে বের হয়েছে এবং নিজেকে জর্জ মোজালন নামে চালিয়ে দিচ্ছে। যাই হোক, এই বাফিয়াস যুদ্ধের মধ্যে আরও অনেক ঘটনা রয়েছে, যার মধ্যে রয়েছে ওসমান বের বড় ভাই গুন্দুজ বের ছেলে। যেখানে ওসমান বের বড় ভাই গুন্দুজ বের দুইজন ছেলে ছিল, তার মধ্যে একজন শহীদ হয়, যেখানে একজনকে এখনো হাইলাইট করা হয়নি, শুধুমাত্র একজনকে হাইলাইট করা হয়েছে, যার নাম হচ্ছে আকতামুর। এখানে আকতামুর যে বাফিয়াস যুদ্ধে মারা যায় সেটা কিন্তু ইতিহাসের মধ্যে নেই এবং তার অন্য ভাই বাফিয়াস যুদ্ধে মারা যায়। তবে এখানে বাফিয়াস যুদ্ধে সংগঠিত হয়েছে, এখনও আকতামুর বে মারা যায়নি। ওসমান বে যখন তার জনগণকে ভাষণ দিচ্ছে, আমাদের পূর্বপুরুষ এই জমিতে এসেছে ইয়ানি শহরে যখন এই কথা বলছে, তখন কিন্তু ওসমান বের পাশেই কিন্তু সে ছিল। অতএব বাফিয়াস যুদ্ধ এখনও শেষ হয়নি, যুদ্ধের প্রথম ধাপ শেষ হয়েছে। আই হোপ আপনারা আমাদের কথাটা বুঝতে পারছেন, যদিও কথাটা একটু প্যাচালো হয়েছে। যদি আপনার কাছে আমাদের কথাটা বুঝতে কষ্ট হয়, অনুগ্রহ করে ভিডিওটা একটু স্কিপ করে পিছনের দিকে নিয়ে আবার শুনুন, তাহলে বুঝতে পারবেন। যাই হোক, এখনও বাফিয়াস যুদ্ধটি সংগঠিত সম্পূর্ণভাবে হয়নি, বরং প্রথম ধাপ হয়েছে, যেখানে জর্জ মোজালন হেরে পিছনের দিকে ফিরে আসে। অতঃপর স্বয়ং অ্যান্দ্রোনিকস সেই যুদ্ধের দিকে অগ্রসর হয় 10,000 সৈন্য নিয়ে। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে ওসমান বের দ্বিতীয় স্ত্রী মালুন হাতুন, যে নাকি সিরিজ থেকে বিদায় নিয়েছে, যখন ওসমান বে জনগণের উদ্দেশ্য ভাষণ দিচ্ছে, তার সকল পরিবার এবং তার নিজস্ব আত্মীয়রা যখন জনগণের সামনে দাঁড়িয়েছিল, আমরা কিন্তু সেখানে মালুন হাতুনকে দেখিনি। তবে ইতিহাস অনুযায়ী মালুন হাতুন ওসমান বের মৃত্যুর পর মারা যায় এবং মালুন হাতুনের কোলে ওসমান বে মৃত্যুবরণ করে। বালা হাতুনের কথা যদি বলা হয়, ইতিহাসের মধ্যে 1325 এবং 1324-এর মধ্যে তিনি যুদ্ধে শহীদ হন।
এখন যদি মালুন হাতুন সিরিজ থেকে বিদায় নিতে চায় তাহলে সেটার হিসাব ভিন্ন, যেমনটা নিয়েছিল দিলিস আর্তুগুলের মধ্যে হালিমা হাতুনকে শহীদ করানো হয়েছে, অর্থাৎ তিনি গর্ভবতী অবস্থায় মারা গিয়েছে, যেটা ইসলামী দৃষ্টিতে শহীদ বলা হয়। যাই হোক, এখন এই বিষয়টা হচ্ছে যে যদি তিনি সিরিজ থেকে বিদায় নিতে চায় তাহলে সম্ভবত তাকে কোনো না কোনোভাবে বের করে দেওয়া হবে, যেমনটা বের করা হয়েছে বেঙ্গি হাতুনকে। আপনারা দেখতে পেরেছেন বেঙ্গি হাতুনকে কিন্তু সিরিজে দেখানো হয়নি, আর বেঙ্গি হাতুনকে আর দেখানো হবে না। এবং যেভাবে নেওয়া হয়েছে ইসমাইল সুলতানকে, সুলতান আলাউদ্দিনকে, ঠিক এভাবে মানুষগুলোকে সরিয়ে দিচ্ছে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তাছাড়া এখনও দ্বিতীয় ট্রেলার আসেনি। দ্বিতীয় ট্রেলার আসার পর বিস্তারিত আরও আলোচনা করা যাবে এবং বাফিয়াস যুদ্ধের আরও বিভিন্ন বিষয় রয়েছে, যে সমস্ত তথ্যগুলো আমরা সংরক্ষণ এখনও করছি। যখন আমাদের কাছে সুষ্ঠু প্রমাণ এবং সুষ্ঠু তথ্য হবে ঠিক তৎক্ষণাৎই আমরা আপনাদেরকে জানাবো। তাছাড়া যদি সিরিজ 130-এ শেষই হয়ে যায় তাহলে আমরা সম্পূর্ণ সিরিজটি নিয়ে কাজ করতে যাচ্ছি। যেমন সিজন 1-এর প্রথম ভলিউম থেকে নিয়ে আমরা শুরু থেকে 2 ঘন্টার ভিডিওটা এক্সপ্লেন করব এবং সেটা আপনাদের মাঝে প্রচার করব। এখানে আপনাদের মতামতের অবশ্যই প্রয়োজন হবে। আপনারা যদি সিরিজটাকে আবার নতুনভাবে দেখতে চান, অর্থাৎ 2 ঘন্টার ভিডিওটা যদি আপনারা 30 মিনিটে দেখতে চান, যেখানে আমরা আপনাদেরকে সুন্দর বলে বলে বোঝাবো ইতিহাসের সাথে কতটা সাদৃশ্য রয়েছে, কোনটা ইতিহাসের হবে এবং কোনটা ইতিহাসের না, সেভাবে পার্ট করে আপনাদেরকে ভিডিওগুলো দিতে চাচ্ছিলাম। এখানে আপনাদের মতামতের প্রয়োজন হবে। অতএব আপনারা যারা নাকি দেখতে চান তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আপনাদের চাহিদা অনুযায়ী আমরা ভিডিও আপলোড করব। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।